সবাইকে টার্গেট হাই স্কুলে স্বাগত। আজ থেকে শুরু হতে চলেছে একটা নতুন পর্ব, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার প্রাইমারির ম্যাথের পর্ব। এই পর্বে আমরা প্রাথমিকভাবে যেটা আলোচনা করব, গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাস, সেই সিলেবাস পরপর আমি একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ পর্ব করে যাব। এরপরে আপারের সিলেবাস এবং গ্রুপ সি এবং গ্রুপ সি সিলেবাসের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে গ্রুপ সি গ্রুপ ডি শেষ করব এবং তারপরে যে বাকি যে অংশ আছে সেগুলো, আপারের যে বাকি অংশ, সেটা আপারের জন্য স্পেশাল আলাদা পর্ব আসবে, যেগুলো আপারের সমস্ত বাকিটুকু অংশ, বাকি যতটা অংশ আছে সেই অংশগুলো যাতে কভার করা যায়। তো প্রাথমিকভাবে আমরা গ্রুপ সি গ্রুপ ডি শুরু করব। গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেন প্যাটার্ন এবং বিভিন্ন ধরনের সালের কোশ্চেন দেখে এখানে সেভাবেই প্রস্তুত করা হয়েছে। এই পর্বগুলো বিশেষভাবে তৈরি। তো প্রাথমিকভাবে আমাদের এই পর্বের ভেতরে ঢোকার আগে মেন যে চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্ক, সেগুলো করার আগে আমি প্রাথমিকভাবে যেটা সিলেবাসটা, আশা করি সবাই জানো, সিলেবাসটা সম্পর্কে একটু প্রাথমিক আইডিয়া বা সিলেবাস সম্পর্কে হালকা করে একটু আলোচনা করে দিই। গ্রুপ সির ক্ষেত্রে, যেটা WBSSC গ্রুপ সি, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে এক্সটেনশন পর্বে। তো এই গ্রুপ সি যে সিলেবাসটা, সেটা ফুল মার্ক 60 রিটেন এক্সামের ক্ষেত্রে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 20, জেনারেল ইংলিশ 10, লজিক্যাল রিজনিং 10 এবং অ্যারিথমেটিক্স 20। তো এইটা মিলে সব মিলে 60। তেমনি গ্রুপ ডির ক্ষেত্রে ফুল মার্কস 40, যেটা রিটেনের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস 20, লজিক্যাল রিজনিং 10 এবং অ্যারিথমেটিক 10। তো এই যে অ্যারিথমেটিক পোর্শনটা আমরা এখন আলোচনা করব পরপর পর্বে। তো এরপরে আপারের জন্য, যেটা আপারের তো বিরাট সিলেবাস অঙ্কের ক্ষেত্রে, সেখানে যেমন অ্যারিথমেটিক আছে, তেমনি অ্যালজেব্রা আছে, জিওমেট্রি আছে, ম্যাথমেটিক্সের যতগুলো অংশ হয়, তো সমস্ত অংশ নিয়ে কিন্তু ওখানে আমরা পরে আলোচনা করব। তো এই পর্বে যে গ্রুপ সির ক্ষেত্রে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো হচ্ছে এভারেজ বা গড়, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি, সিম্পলিফিকেশন সরলীকরণ, LCM, HCF, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শনাল, অনুপাত সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য, পার্সেন্টেজ, শতকরা, সিম্পল ইন্টারেস্ট এবং সরল সুদ। এগুলো গেল গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ ডিতে একটু কম, সেখানে আছে এভারেজ, পার্সেন্টেজ, LCM, HCM, রেশিও প্রপোর্শনাল এবং সিম্পল ইন্টারেস্ট। তো এগুলোই আছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে যেগুলো কমন আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে বাকি যে গ্রুপ সির অংশ সেটা নিয়ে আলোচনা করব, এবং সব শেষে আমরা আপার প্রাইমারির যে রেস্ট অংশগুলো আছে, যেগুলো বাকি অংশগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এই যে পর্বগুলো, এই পর্বগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই তোমরা দেখতে পারো, যে ধরনের পরীক্ষা দিচ্ছ দেখতে পারো, কিন্তু স্পেশালি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং আপার প্রাইমারির জন্য স্পেশালি তৈরি। তো সেখানে আমরা প্রথমে শুরু করব এভারেজ বা গড় চ্যাপ্টার দিয়ে। তো আজকে শুরু করা যাক আজকের পর্ব, এভারেজ বা গড়। প্রথমে আমরা গড় সম্পর্কে, গড়ের বিভিন্ন ধরনের যে ধর্ম, যেগুলো গড় চ্যাপ্টারটা করতে গেলে যে জিনিসগুলো আমাদের জানার দরকার, বা গড় বেসিক জিনিসটা কি বা গড়ের সূত্রগুলো কি, সেগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। এই চ্যাপ্টার শুরু করার আগে এই বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। তাই প্রাথমিকভাবে প্রথমে আমরা যেটা জানি, গড় নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো গড় হচ্ছে কি, যদি রাফলি বলা যায়, যে তাহলে সমজাতীয় যে রাশিগুলি থাকবে, সেই রাশিগুলির সমষ্টি, সেই সমষ্টির থেকে যে সমষ্টিকে যদি আমরা ওই রাশিগুলির সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে গড়।
যদি বইয়ের ভাষায় বলি যে কোনো একটি প্রদত্ত তথ্যের যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তাদের সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলটি পাওয়া যায় সেটা হচ্ছে গড়। তার মানে এটাতে যেটা বোঝাচ্ছে যে আমরা সংখ্যাগুলোর সমষ্টি এবং সংখ্যাগুলোর পরিমাণ দিয়ে তাকে যদি সমষ্টিকে যদি ভাগ করি যেটা আমরা পাবো সেটা গড়। গড়ের প্রকারভেদ আছে। গড়ের প্রকারভেদ, গড় দু রকমের হয়। তো দু রকমের হয়, একটা হচ্ছে কি না, একটা হচ্ছে সরল গড়, আর একটা আমরা পাবো ভারযুক্ত গড়। সরল গড় বা সিম্পল এভারেজ, আর ভারযুক্ত গড় বা ওয়েটেড এভারেজ। তো সরল গড়টা কেমন না, সিম্পলভাবে যদি ধরে নিই যে x1 x2 x3 x4 ডট ডট xn সংখ্যক রাশি, এদের গড় কি হবে না, এদের গড় হবে কত, x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn বাই n সংখ্যক আছে বাই n। এটা হচ্ছে সিম্পল গড়। এটা এর সঙ্গে আলাদা কোনো কিছু নেই। ভারযুক্ত গড়ের ক্ষেত্রে একটা স্পেশাল আছে, প্রত্যেকটার কিন্তু আলাদা করে প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে এবং সেগুলো সঙ্গে একসঙ্গে করে আমাদের গড় তৈরি করতে হবে। প্রত্যেকটার আলাদা আলাদা ওয়েটেজ আছে। তো সেই ক্ষেত্রে সবগুলোকে একসঙ্গে করে যে গড়টা তৈরি হয় সেটা হচ্ছে ভারযুক্ত গড়। যেমন কি না x1 x2 x3 ডট ডট xn যদি n সংখ্যক রাশিগুলির পরিসংখ্যা যদি f1 f2 ডট ডট fn হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভারযুক্ত গড় কেমন হবে না f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট 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 fn xn বাই এখানে সংখ্যাটা যেটা একে কত দিয়ে ভাগ করব না, এই ক্ষেত্রে f1 প্লাস f2 প্লাস ডট 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 fn পরিসংখ্যা দিয়ে ভাগ করব। তো সেই পরিসংখ্যা যতটা হচ্ছে, এখানে পরিসংখ্যা হচ্ছে যে রাশিগুলো হচ্ছে x1 x2 x3 ডট ডট করে xn, আর পরিসংখ্যা হচ্ছে f1 f2 ডট ডট করে fn। তো টোটাল পরিসংখ্যা দিয়ে আমরা এই গুণফলের যোগফলটাকে যদি ভাগ করি যেটা আমরা পাবো সেটা হচ্ছে ভারযুক্ত গড়। এই দুটো টাইপ আছে। তো এই গড়, এবারে আমরা যেটা ভাইটাল জিনিস আলোচনা করব যে এই গড়ের ধর্ম, প্রপার্টিজ অফ গড়, এই এভারেজ সরি। তো এইটাতে গড়ের ধর্ম যেটা, এইটা বেসিক জিনিস। এই জিনিসগুলো কিন্তু জানলে আমাদের, তাহলে আমরা অঙ্ক খুব ভালো করতে পারবো। তো এটাতে প্রাথমিকভাবে আমাদের কয়েকটা বেসিক জিনিস আমাদের জেনে নিতে হবে, যেগুলো আমরা প্রায়ই জানি, তবু আরেকবার সেগুলোকে ঝালিয়ে নেওয়া। তো কোনো তথ্য থেকে প্রাপ্ত গড়ের সর্বোচ্চ মান পর্যবেক্ষণ থেকে ছোট হবে এবং সর্বনিম্ন পর্যবেক্ষণ থেকে বড় হবে। বলেছে কোনো তথ্য থেকে প্রাপ্ত গড়ের মান, যে গড়টা আমরা পাবো সেটা কি হবে না সর্বোচ্চ পর্যবেক্ষণ থেকে ছোট হবে। তার মানে আমি যদি এরকমের নেই পাঁচটা সংখ্যা 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা এর যদি গড় করি, এই পাঁচটা সংখ্যা আমি যোগ করলাম 1 2 3 4 5, এই বিষয়ে 5 দিয়ে ভাগ করলাম। তো এটাতে তাহলে কি হচ্ছে 15। তো বাই 5 মানে হচ্ছে 3। এই যে 3 সংখ্যাটা বলেছে, এই 3 সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা মানে 1, তাহলে 3 সংখ্যাটা হবে 1-এর চেয়ে বড়, এবং 3 সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা 5-এর চেয়ে ছোট। এই দুটো জিনিস বলেছে যে গড়টা যেটা পাবো সেটা আমরা যে সংখ্যাগুলো নিচ্ছি তার সর্বনিম্ন সংখ্যার চেয়ে বড় এবং সর্বোচ্চ সংখ্যার চেয়ে ছোট হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এবার 2 নম্বর কন্ডিশন কি হচ্ছে না, যদি কোনো তথ্যে 0 একটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে গড় নির্ণয়ের সময় ওই 0টাকে একটি তথ্য হিসাবে নিতে হবে। যেমন আমি এটাকে এইভাবে না করে এটাকে 0 দিয়ে শুরু করলাম, 0 1 2 3 4, 1 + 2 + 3 + 4 এই পর্যন্ত থাকলো। আচ্ছা, এখানে আমরা দেখছি যে 0টা তো কোনো কাজের নয়, আমি সেটাকে যোগ করলেও সেটাই একই যোগফল একই আসছে। কিন্তু এখানে আমাদের যে জিনিসটা দেখার, যে এখানে কিন্তু 0তে
যোগ করলে সমষ্টির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু টোটাল নাম্বার অফ সংখ্যার পরিবর্তন হচ্ছে। জিরোকে যদি বাদ দিই 4টা হচ্ছে, জিরোকে নিয়ে হচ্ছে 5টা। সেই জন্য জিরো সবসময় কাউন্ট হবে। জিরো যদি একটা পরিসংখ্যা হয়, যেমন আমি একটা দেখলাম যে কোনো একটা ক্ষেত্রে আমি গড় নিতে গিয়ে দেখলাম যার পরিমাণ কিছুই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা আমরা জিরো হিসেবেই ধরবো। তো সেই ক্ষেত্রে সে জিরোটাকে আমরা অমিট করতে পারি না, জিরো কিন্তু একটা সংখ্যা বাড়াবে, সেহেতু গড়ের যদি জিরোটাকে বাদ দিয়ে দিই তাহলে গড়ে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে ওটা করা সম্ভব নয়। এটা 10/5 সমান হচ্ছে 2, তাহলে এই ক্ষেত্রে কিন্তু গড়ের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই জন্য জিরো যদি সংখ্যা থাকে, জিরোকে একটা সংখ্যা হিসেবে সবসময় কাউন্ট করতে হবে। এবারে 3 নাম্বার ধর্ম বলেছে যে একই সংখ্যায় যদি আমরা গড় করি, সব সময় পর্যবেক্ষণগুলো যদি সমান হয় বা সংখ্যা যদি একই হয়, সেক্ষেত্রে আমাদের গড়ের মানটা হবে ওই পর্যবেক্ষণের মানের সঙ্গে সমান। যেমন 5 + 5 + 5টা 5 নিলাম, 5 বারই পরিসংখ্যাটা 5 এসছে, তাহলে 5টা সংখ্যা যেহেতু একে 5 দিয়ে ভাগ করব, তাহলে 25/5 সমান হচ্ছে 5। তাহলে এইটার সঙ্গে এই যে প্রতিটা পর্যবেক্ষণ কিন্তু সমান হচ্ছে। এইটা বলছে যে আমি একই পর্যবেক্ষণ নিয়ে যদি আমি গড় তৈরি করি, সেখানে আমরা যে গড়টা পাবো সেটা হচ্ছে প্রতিটা পর্যবেক্ষণের সঙ্গে সমান হবে। আশা করি এই উদাহরণের সঙ্গে ভাষাগুলো ভালো করে বোঝা যাচ্ছে। তো এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস অঙ্কের ক্ষেত্রে, যদি কোনো তথ্যে এই ধরনের মানগুলো যদি এ পরিমাণে বৃদ্ধি পায়, প্রত্যেকটা যদি এ পরিমাণে বৃদ্ধি পায়, গড়ও এ পরিমাণ বৃদ্ধি পাবে। এটা খুব ভাইটাল জিনিস যে আমরা যদি প্রত্যেকটা সংখ্যা, আমি দুটো সংখ্যা নিলাম, এইভাবে কতগুলো সংখ্যা নিলাম, এ বি সি 3টে সংখ্যা নিলাম। এইবারে এই 3টে সংখ্যার যা গড় হবে, এই 3টে সংখ্যার গড় আমরা পাবো কত? a + b + c/3। কিন্তু এটাতে যদি আমরা করি a + 5 b + 5 c + 5, প্রত্যেকটা 5 করে বাড়িয়ে দিলাম, তাহলে এদের গড় কত হবে? সেক্ষেত্রে আমরা গড় পাবো কত না, যে গড়টা হবে তার সঙ্গে 5 যোগ হবে। তাহলে এটা a + 5 b + 5 c + 5, এটা হচ্ছে গড়। এই গড়টা কত হবে না, এই গড়টা সমান হবে কত না a + b + c/5 + 5। কেন না, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা একটু ভুল করলাম, এখানে এটা 3 হবে, 5 হবে না এটা। এইবারে এটার যদি 3 হয়, এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়াচ্ছে কত? a + b + c + 15/3। তাহলে এটা থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এইটা সমান এটা দাঁড়াচ্ছে, এটা থেকে যদি ক্যালকুলেশন করি a + b + c/3 + 15/3, তার মানে কি হচ্ছে a + b + c/3 + 5, তাহলে 5 করে বাড়লো। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যত করে আমরা বাড়াবো, তার কিন্তু গড় ততটা বাড়বে। অনুরূপভাবে যদি কমাই, প্রতিটা সংখ্যা থেকে যদি যে পরিমাণে কমাবো, তার গড়ও সেই একই সংখ্যাতে হ্রাস পাবে। প্রত্যেকটা থেকে যদি 5 আমরা কম করি, তাহলে গড়ও 5 কম হবে। অনুরূপভাবে যদি কোনো তথ্যের পর্যবেক্ষণের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করি, তাহলে পুরনো যে গড় ছিল সেই গড়ের সঙ্গে কিন্তু ওই সংখ্যাটা গুণ হবে। যদি আমি এখানে যেটা বললাম যে a b c 3টে নিলাম, এটার যে গড় হবে a + b + c/3, এবারে এটাকে প্রত্যেকটা সঙ্গে 2 গুণ করলাম, এটার ক্ষেত্রে তাহলে গড় কত হচ্ছে না 2a + 2b + 2c/3। তার মানে এটা হচ্ছে 2 × a + b +
c/3। তার মানে এইটা অরিজিনাল গড়ের সঙ্গেও 2 গুণ হচ্ছে। যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যে সংখ্যাটা গুণ হবে অরিজিনাল গড়ের সঙ্গে সেটা গুণ হয়ে যাবে। অনুরূপ ক্ষেত্রে যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 ভাগ হয় বা অন্য কোনো সংখ্যা ভাগ হয়, একই সংখ্যাকে ভাগ হতে হবে বা গুণ হতে হবে, তো তাহলে গড়ের সঙ্গেও সেই সংখ্যাটা ভাগ বা গুণ হবে। এই হচ্ছে এইগুলো গড়ের ধর্ম, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। বিশেষ করে এই শেষের যে অংশগুলো করলাম এই ধরনের কোশ্চেন আসবে। জাস্ট এই তথ্যগুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু সহজে আমরা 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডেরও কম সময়ে এর উত্তরগুলো দিয়ে দিতে পারবো। তাহলে এই যে বেসিক ধর্মগুলো, এই ধর্মগুলো কিন্তু জানাটা ভীষণ জরুরি। শুধু অঙ্ক করলে হবে না, সেক্ষেত্রে অঙ্ক করার আগে এই ধর্মগুলো কিন্তু ভালো করে জানার দরকার আছে। এবারে চলে যাব এর অঙ্কে। তো অঙ্কে যাওয়ার আগে এর আর কিছু কিছু বেসিক জিনিস সেগুলো জেনে রাখা প্রয়োজন। এই ধরনের অঙ্ক কিন্তু আসে, এগুলো মনে রাখলে কিন্তু সেক্ষেত্রে অঙ্ক ক্যালকুলেশন করার সময়টা বেঁচে যাবে, খুব সহজে এটা করে নিতে পারবো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এগুলো মনে রাখার দরকার যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, সেটা হচ্ছে 1 2 3 4 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা সেগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এগুলো 1 থেকে শুরু হবে দিয়ে পরপর চলে যাবে। তো 1 থেকে n পর্যন্ত এই সংখ্যার আমরা গড় যদি বের করি, তো তাহলে এই সংখ্যার যোগফল বের করব। যেহেতু nটা সংখ্যা n দিয়ে ভাগ করব, তাহলে এটা সমান যেটা হবে, যেটা আমাদের মনে রাখতে হবে, n প্লাস 2/2। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি যে n/2 1 + n, এইটা। তো এটাকে n দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে এর উত্তর। তো এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা মনে রাখার দরকার নেই, সিম্পল এটা মনে রাখলেই হবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। এরপরে চলে যাচ্ছি যেটা দ্বিতীয়টা, যেটা দেখতে পাচ্ছ n সংখ্যক জোড় সংখ্যার গড়। জোড় সংখ্যা মানে কি? 2 4 6 8 10 12 যেগুলো 2 দ্বারা বিভাজ্য হচ্ছে সেগুলো হচ্ছে n সংখ্যক জোড় সংখ্যা। সেই জোড় সংখ্যার যোগফল বাই n, যেহেতু n সংখ্যক বলেছে, এটাকে জোড় সংখ্যার গড় যদি বের করি তাহলে সেটা হবে কত? এটা গুণিতক এই n+1। কারণ আগেই বলেছিলাম যে সংখ্যার সঙ্গে যদি যত গুণ হবে তার গড়ের সঙ্গেও তত গুণ হয়। তাহলে এইটার সঙ্গে এর প্রত্যেকটার সঙ্গে যদি 2 গুণ করি জোড় সংখ্যা পাবো, এবং সেটা গড়ের সঙ্গেও 2 গুণ হবে, মানে এটার সঙ্গে 2 গুণ করলে 2 কেটে যাবে, n+1 থাকবে। সেই নিয়মেই এখানে এটা থেকে এটা আমরা পেয়ে যাব। এরপরে আসছি n সংখ্যক বিজোড় সংখ্যার গড়। বিজোড় সংখ্যা মানে কি? 1 3 5 6 সব ডিফারেন্স 2, এবং 1 থেকে শুরু হবে, 3 5 7 9 11 এই ধরনের সংখ্যাগুলো n সংখ্যক হচ্ছে 2n-1। সেটাকে আমি যদি n দ্বারা ভাগ করি, এদের যোগফলকে যদি n দ্বারা ভাগ করি, যেটা হবে n সংখ্যক বিজোড় সংখ্যার গড়, সেটা সবসময় n হবে। যত সংখ্যক বিজোড় সংখ্যা, এটা ইন্টারেস্টিং জিনিস যে এটা কিন্তু প্রথম n সংখ্যক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম n সংখ্যক। এই প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি বলে প্রথম 100টা বিজোড় সংখ্যার গড় 100 হবে, প্রথম 50টা বিজোড় সংখ্যার গড় 50 হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা 1 3 5 এইভাবে 50 পর্যন্ত যোগ করে তারপরে আমরা তাকে 50 দিয়ে ভাগ করব, এটা দরকারই নেই। আমরা সহজে এখানে বলে দিতে পারবো যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই n সংখ্যাটা যত হবে গড়ও তত হবে। 4 নম্বরে যেটা আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এটা এই ধরনের সময় এগুলো কিন্তু পড়ে থাকে বিভিন্ন রকমের, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনে অনেকটা সময় বেঁচে যায়। তো এই ক্ষেত্রে হবে কত না, n+1 × 2n+1/6 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। তো এই 4টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো বেসিক সূত্র কাজে লাগিয়ে এখানে তৈরি করা হয়েছে। আগে যেগুলো করা হলো যে ধর্মগুলো এবং এই 4টা যে যোগফল, এই গড় তো এই কয়েকটা জিনিস মনে রাখলে কিন্তু এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক কভার হয়ে যাবে। আশা করি এগুলো ভালো করে তোমরা পড়ে নেবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো পরীক্ষাতে আসে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো কিন্তু না করলে কিন্তু মুশকিল আছে। একটা নম্বরের কিন্তু দাম অনেক। তো এই ক্ষেত্রে আমরা যে বেসিক জিনিসগুলো, যে ধর্ম এবং বিভিন্ন ধরনের সূত্রগুলো আলোচনা করলাম, এরপরে আমরা চলে যাব অঙ্কে। তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা এখানে কি বলেছে।
বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যা গড় কত হবে। 5টি মৌলিক সংখ্যা আমরা জানি প্রথম মৌলিক সংখ্যাটা কত 2, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো 2, এবারে 2 প্রথম 5টা মৌলিক সংখ্যা কি হচ্ছে, তাহলে 2, 3, 5, 7, 11। এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে প্রথম 5টা মৌলিক সংখ্যা এদের যোগ করব, দিয়ে 5 দিয়ে ভাগ করব। গড় যেহেতু বের করেছে এটাকে 5 দিয়ে ভাগ করব। এদের যোগ করলে আমরা কত পাবো, যোগ করলে পাবো 28, তাকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে সেটা আমরা পাবো কত, 28কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 5 25, 30, 6 5 30, তাহলে 5.6 এর দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে 10 জন ছাত্রের গড়ের ওজন যদি 45 কেজি হয় তাহলে তাদের মোট ওজন কত হবে। 10 জন ছাত্রের গড় ওজন আছে, তো এই ক্ষেত্রে আমরা গড় ওজন মানে সেটা ধরে নিতে হবে প্রত্যেকটা ছাত্রের একটা অ্যাপ্রক্সিমেট ওজন যেটা, সেটা হচ্ছে 45। তাহলে 10 জন ক্ষেত্রে কত হবে না, 10 জনের মোট ওজন হবে, গড়কে একজনের হিসেবে ধরতে হয় সবসময়, তা বা একটির ক্ষেত্রে ধরতে হয়। সেক্ষেত্রে এটাকে 10 দিয়ে আমরা গুণ করব, যেহেতু 10 জনের চেয়েছে 450 কেজি, এককটা একই থাকবে, তাহলে 450 কেজি। বির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এখানে 3 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা যেগুলো আমি আগেও বলেছি যে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 যেগুলো হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা সেগুলো সব স্বাভাবিক সংখ্যা। তো প্রথম 10টা চেয়েছে, তাহলে 1 + 2 + 3 ডট ডট করে এরকম করে 10 পর্যন্ত যাবে, তাকে আমরা 10 দিয়ে ভাগ করব যেহেতু 10টি সংখ্যা। তো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে যেটা নিয়ম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি আগের সূত্র বলেছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ছিল n+1/2, এটা তাহলে 10 + 1/2 না, সরি, হ্যাঁ /2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে গড় ছিল সেটা ছিল কত, n+1/2। এখানে n সমান কত হচ্ছে, n সমান হচ্ছে 10, আর কিছু না। এবারে সূত্রে জাস্ট বসিয়ে দেবো, সেখানে 11/2 মানে হচ্ছে 5.5। তাহলে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। সিম্পল জিনিস, কতগুলো জিনিস, শুধু বেসিক জিনিসগুলো মনে রাখতে পারলে কিন্তু এই অঙ্কগুলো শুধু অঙ্ক করে আসতে পারা যাবে এমনটা নয়, অঙ্ক কিন্তু খুব কম সময়ের মধ্যে করা যাবে। অঙ্কের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় অনেকটা টাইম কিলিং করে, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক সময় বাঁচানোটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভাইটাল জিনিস। এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 4 দাগের অঙ্ক বলেছে 5, 10, 15, x এই 4টি সংখ্যার গড় যদি 12 হয় তাহলে x এর মান কত হবে। তার মানে আমরা যদি সূত্রে বসাই 5, 10, 15 + x, 4টা সংখ্যার গড় হচ্ছে 4 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা গড়টা বলেছে 12। তাহলে এই ক্ষেত্রে আমরা এগুলো যদি যোগ করে দিই, এটা যোগ করলে কত হবে, 30 + x, ও পাশে গেলে 12 × 4 = 48, এটা। তাহলে x সমান আমরা পাচ্ছি কত, 48 - 30 সমান হবে 18। 18 হচ্ছে উত্তর। সির দাগের অপশনটা কারেক্ট অপশন, এর উত্তর হবে 18। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা কি বলেছে পড়ে নি, যে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়। আগে বলেছি যে বিজোড় সংখ্যার গড় যতটা, প্রথম এটা মনে রাখতে হবে, প্রথম 5টি, প্রথম 10টি, প্রথম 100টি, তো যাই হোক না কেন যেই সংখ্যাটা হবে সেটাই হবে উত্তর। তো তাহলে প্রথম nটি বিজোড় সংখ্যা, আমরা যে সূত্রটা করেছিলাম, প্রথম nটি বিজোড় সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হবে কত, n। তাহলে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হবে 5। এখানে আলাদা কিছু করার দরকার নেই, সিম্পল আমরা কোশ্চেন দেখব, কোশ্চেন দেখে উত্তর করব। কিন্তু এটা যদি ক্যালকুলেশনে যাই তাহলে আমরা কি পাবো, 1 + 2 +
3 + 4 + 5, এটা হচ্ছে প্রথম, একটু ভুল, বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে 1 + 3 + 5 + 7 + 9, প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, একে 5 দিয়ে ভাগ করব। এবারে সেটা কত হবে সেটা আমরা দেখব। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 9 × 1 = 10, আর 5 18, 18 × 7 = 25, 25/5 সমান হচ্ছে 5। এটা আমরা এতটা ক্যালকুলেশন করার পরে আমরা এই রেজাল্টটা পেলাম, সেটা হচ্ছে 5। কিন্তু আমরা বেসিক জিনিসটা যদি মনে রাখতে পারি যে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n, তো সেটা তাহলে এখানে যেহেতু 5টি আছে, তাহলে এর উত্তর হবে 5। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। চলে আসছি নেক্সট অঙ্কে। এরপরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। পরপর 5টি জোড় সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তো এখানে কিন্তু অঙ্কটা খুবই সিম্পল, যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে, না হলে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে পারি, যে পরপর বলেছে, প্রথম 5টি বলেনি, পরপর 5টি জোড় সংখ্যার গড়, এটাকে এক্স ধরে করতে পারি, যে 5টি হচ্ছে, আমি জোড় সংখ্যা ধরলাম x, x + 2, পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত? 2 করে হয়। এমনি বিজোড় সংখ্যার মধ্যেও পার্থক্য 2 করে হয়। তাহলে প্রথমে যদি আমি প্রথম সংখ্যাটাকে x ধরি, তারপরে x + 2, তারপরে x + 4, তারপরে x + 6, তারপরে x + 8, x + 10, তো এই ধরনের সংখ্যাগুলো আছে, প্রথম 5টি সংখ্যা, সেগুলোকে যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করব, যেটা সমান হবে কত? 20। সেখান থেকে আমরা x এর মান বের করব। এটা একটা প্রসেস। তো এটাকে একটু যদি শর্ট প্রসেসে করি, যদি আমরা 5টা সংখ্যার মধ্যে গড় যদি 20 ধরি, তাহলে মাঝের সংখ্যাটাকে আমরা 20 ধরব, এবং তারপরে যেহেতু এগুলো জোড় সংখ্যা 2 2 করে, আগের সংখ্যাগুলো 2 করে কমে যাবে, এটা 18, এটা 16, পরের সংখ্যাগুলো 2 করে বেড়ে যাবে, সেটা হচ্ছে 22, আর এটা 24, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 24। এটা একটা প্রসেস। তো এই প্রসেসটাই সবচেয়ে বেটার প্রসেস, খুব সহজে হয়ে যাবে। এখানে যদি গড় বলা থাকে, সেক্ষেত্রে আমরা মাঝের সংখ্যাটা ধরে নেব, মাঝের সংখ্যা ধরে ক্যালকুলেশন করব। কিন্তু আগে বুঝে নিতে হবে যে এক্ষেত্রে আমাদের মাঝের সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা আছে না, জোড় সংখ্যা আছে। কারণ কি হয়, মাঝের সংখ্যা যদি দুটো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংখ্যা পাবো না। তো এটা আর একটা প্রসেস আমি বলে রাখি, যে এখানে আমি সংখ্যাটা ধরলাম একটা একটা a + 2 জোড় সংখ্যা, যেহেতু পরপর জোড় সংখ্যা, একটা a + 4, a + 6, আর a + 8, এটা পরপর 5টা জোড় সংখ্যা। তো এখান থেকে এটা রাখতে পারি, কিংবা এটা a + 2 a - 2 করতে পারি, তাতে করে ক্যালকুলেশন সুবিধা হবে, অসুবিধা কিছু নেই। এটা খুব একটা বিরাট কোনো ক্যালকুলেশনের পার্থক্য হবে না। এটা সমান হচ্ছে 20। তাহলে আমরা এখানে কটা এ দেখছি? 1 2 3 4 5টা, তাহলে 5a + 2 4 6 6 12 12 8 20, এটা সমান হচ্ছে কত? এটা উপাশে গুণ করলে 20 × 5 = 100। তাহলে এখান থেকে a সমান আমরা কত পাচ্ছি? যে 100, এটা উপাশে গেলে মাইনাস হবে, তার মানে 80/5। তো সেই ক্ষেত্রে আমরা এর মানটা যেটা পাবো, সেটা হচ্ছে 16 এর মানটা পাচ্ছি 16। আমাদের কি বের করতে হবে? সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে a + 8, তাহলে 16 + 8 মানে 24। তো এই ক্ষেত্রে এভাবেও আমরা করতে পারি, কিন্তু সময় যাবে, যে কোনো একটা প্রসেসে করা যেতে পারে। পরবর্তী অঙ্কে চলে যাই। 7 দাগের অঙ্ক। এটা এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা অঙ্ক, পরীক্ষার জন্য অত্যন্ত সম্ভাব্য যে অঙ্কগুলো, সেইগুলো কালেকশন করে এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো অঙ্ক, সেগুলো কালেকশন করে এখানে আনা হয়েছে। তো 7 দাগের অঙ্ক বলেছে 100 এবং 150-র মধ্যবর্তী যে সব জোড় সংখ্যা আছে, তাদের গড় কত হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 100 থেকে 150-র মধ্যবর্তী যে জোড় সংখ্যা, সেগুলো আমাদের কি কি আছে না, 102, 104 ডট ডট করে এই রকমের 148 পর্যন্ত আছে। তো এই ক্ষেত্রে আমরা গড় কিভাবে বের করব? এখানে গড়ের একটা
এইগুলো কিন্তু যদি ডিফারেন্সটা একই হয়, যে 2 2 2 2 করে বেড়ে যাচ্ছে, ডিফারেন্স যদি একই হয় তাহলে আমরা যেটা করব কি, যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 এটা দিয়ে আমরা গড় তৈরি করে নেব। তো এটাই হচ্ছে সূত্র। যদি এদের ডিফারেন্স যদি একই হয় সেক্ষেত্রে এভাবেও গড়টা আমরা বের করে নিতে পারি। তো এক্ষেত্রে আমরা কত পাবো না, 50, তাহলে 250, 250 বাই 2, তাহলে 125। এটাই হবে আমাদের উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে, 8 দাগের অঙ্ক। বলছে এ এবং বি এর গড় 10, বি এবং সি এর গড় 12, সি এবং এর গড় 15 হলে এ বি সি এর গড় কত হবে। তো এই ক্ষেত্রে এটা একটু অন্য ধরনের অঙ্ক। এ এবং বি এর গড় হচ্ছে 10, তাহলে এ প্লাস বি সমান কত হবে, দুটোর গড় যদি 10 হয় তাহলে দুটোর যোগফল হবে কত, 10কে 2 দিয়ে গুণ করবো মানে 20। আচ্ছা, বি এবং সি এর গড় 12, তাহলে বি এবং সি এর সমষ্টি হচ্ছে 12 দিয়ে 24। সি এবং এর গড় এখানে 15, তাহলে এদের সমষ্টি হবে কত, 30, 15 দিয়ে 30। তো তাহলে এই দুটো যদি আমরা এই তিনটে যদি যোগ করি তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, 2টা কমন নিয়ে নিলাম, সেটা সমান হবে কত না 4, আর এখানে 4 3 7, 74। তাহলে আমরা এক্ষেত্রে a প্লাস বি প্লাস সি পাবো 74/2, মানে হচ্ছে 37। তাহলে আমাদের এই তিনটে সংখ্যার গড় চেয়েছে, তিনটে সংখ্যার গড় কত হবে, a প্লাস বি প্লাস সি বাই 3, যেহেতু তিনটে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করব, তাহলে 37/3, এটা হবে আমাদের উত্তর। তাহলে এর দাগের অপশান 37/3 হচ্ছে এর উত্তর। এটা একটা অন্য ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু করা থাকলে পরীক্ষা হলে এর কোনো সমস্যা হবে না, ভয়ের কোনো কারণ নেই। সিম্পল অঙ্ক, কিন্তু এটা জানা থাকলে তখন এটাকে সিম্পল মনে হবে, না জানা থাকলে কিন্তু কঠিন মনে হতে পারে। তো 9 দাগের অঙ্ক, এটা বলেছে 10 জন ছাত্রের গড় 15 কেজি হলে তাদের মোট ওজন কত। এই অঙ্কটা রিপিট হলো, এই অঙ্কটা আগেও করা হয়েছিল, তো এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। যে 10 জন ছাত্রের গড় 15 কেজি, তাহলে গড় বলতে এখানে প্রত্যেকটার একটা এভারেজ ধরা হয়। একজনের গড় মানে হচ্ছে প্রতিজনের, যেটা অ্যাপ্রক্সিমেট। তো সেই ক্ষেত্রে প্রতিজনের যদি 45 কেজি হয় তাহলে 10 জনের হবে কত, 10 গুণিতক 45 মানে 450 কেজি। দশের দাগের অঙ্ক বলেছে যদি কোনো সংখ্যা, যদি 5টি সংখ্যার গড় 20 হয় এবং তাদের মধ্যে একটি সংখ্যা 5 বাদ দেওয়া হয় তবে বাকি 4টি সংখ্যার গড় কত হবে। তো এটাও আলাদা টাইপের অঙ্ক। 5টি সংখ্যার গড় আছে 20, 5টি সংখ্যার সমষ্টি তাহলে কত হবে, 5টির সমষ্টি 5টি সংখ্যার সমষ্টি হবে 5 গুণিতক 20 সমান হচ্ছে 100। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি 5 বাদ দিয়ে দিই তাহলে নতুন সমষ্টি কত হবে, 100 থেকে আমরা 5 বাদ দেবো, যেটা হচ্ছে কত 95। এবারে মোট সংখ্যা আগে 5টি ছিল, একটা বাদ গেলে 4টি সংখ্যা হচ্ছে, তাহলে নতুন গড় কত হবে না 95/4। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে 23.75। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক কি বলেছে দেখে নি। এটা বলেছে একটি শ্রেণীতে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। যদি শিক্ষকের বয়স যুক্ত করা হয় তাহলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত হবে। তো গড় বয়স এখানে বলা আছে 15 বছর, তাহলে মোট বয়স কত, 30 জন ছাত্রের মোট বয়স আছে 15 গুণিতক 30, কারণ গড় বয়স আছে 15, যেহেতু 30 জনের, তাহলে 15 গুণিতক 30 মানে 450।
এবারে শিক্ষক সহ মোট বয়স কত হবে? শিক্ষক সহ মোট হচ্ছে 30 + 1 31 জন। সেক্ষেত্রে গড় ছিল 15, গড় 1 বৃদ্ধি পেল, তাহলে গড় আগে ছিল 15, গড় বয়স বৃদ্ধি পেল 1, তাহলে 15 1 16 হলো গড় বয়স। তাহলে নতুন সমষ্টি, নতুন বয়সের সমষ্টি সেটা হবে কত? 16 × 31, 496 হচ্ছে। তাহলে নতুন বয়সের সমষ্টি পেলাম, আর আগের যে 30 জন ছিল তাদের সমষ্টি পেলাম। অতএব শিক্ষকের বয়স, শিক্ষকের বয়স হবে 496 মাইনাস 450 বা 450 সমান হচ্ছে 46 বছর। তো এটাই হবে উত্তর, 46 বছর। বি দাগের অপশনটা কারেক্ট অপশন। এখন এখানে কারু কারু বুঝতে এইটা অসুবিধা হতে পারে। তো প্রাথমিক অবস্থানে এটা মোট বয়সটা আমরা এটা পেয়ে গেছি, কারণ 15টা গড় বয়স ছিল এবং 30 জনের বয়স ছিল। তাহলে প্রতিজনের বয়স হিসেবে গড় বয়সটাকে আমি ধরে নিই। সেক্ষেত্রে 30 জনের বয়স হবে 15 × 30 450, সেটা তো বোঝা গেল। কিন্তু নতুন বয়সের সমষ্টি যেটা হচ্ছে, মানে কি হচ্ছে, এই যে বয়সের গড় ছিল 15 বছর, এর সঙ্গে তার টিচারের বয়স যোগ করা হলো, তার ফলে যে গড় বয়সটা হবে সেটা 1 বৃদ্ধি পাবে। তো আগে 15 ছিল, সেটা হচ্ছে 16, এবং সংখ্যা কতটা হচ্ছে, আগে 30 জন ছিল, তার সঙ্গে টিচার যোগ হয়েছে, তার মানে 31 জন হয়েছে। 31 জনের গড় বয়স যেটা হচ্ছে সেটা হচ্ছে 16 বছর। তাহলে মোট বয়স কত হবে? 31 × 16, এটাই এখানে বের করা হয়েছে। এটা টিচার সহ টোটাল বয়স, আর টিচারকে বাদ দিয়ে টোটাল বয়স। তাহলে টিচারের বয়স এটা থেকে এটা বাদ দিলে টিচারের বয়স পেয়ে যাব, সেটাই হচ্ছে আমরা পেলাম। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। 12 দাগের অঙ্ক। এটা বলেছে একজন ক্রিকেটারের 5টি ইনিংসের গড় 50, সরি, পরবর্তী ইনিংস তাকে কত রান করতে হবে যাতে করে তার গড় রান 55 হয়। এখানে 5টি ইনিংসের মোট রান, 5টি ইনিংসের মোট রানটা বের করে নেব। মোট রান কত হচ্ছে? 5 × 50, প্রত্যেকটা গড় রান যদি 50 হয় তাহলে 5টি ইনিংসের মোট রান হবে 250। আবার পরবর্তী ইনিংসে তাকে কত করতে হবে যাতে গড় রান হচ্ছে 55 হয়, মানে 6টি ইনিংসের মোট রান হবে কত? 6 × 55, তার মানে 6 × 5 = 30, 6 × 5 = 30, 3 × 33, 330। এবারে তাহলে হচ্ছে কত রান করতে হবে না, সেক্ষেত্রে রান করতে হবে, যেটা আমাদের উত্তর আসবে 330 থেকে যদি আমরা 250 বাদ দিই, এটাই হবে আমাদের উত্তর। এটা হচ্ছে কত? 50 30 80, তাহলে 80 হচ্ছে আমাদের উত্তর। ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। 80 রান যদি সে লাস্টের ইনিংসে করে তাহলে তার গড় রান হবে 55। নেক্সট চলে যাই। 13 দাগের অঙ্ক বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত হবে? এই ক্ষেত্রে প্রথম 3টির গড় দেওয়া আছে কত? প্রথম 3টির গড় দেওয়া আছে 15, তাহলে প্রথম 3টির সমষ্টি, তিন গুণিতক 15, 5 × 3 = 45। প্রথম 3টির সমষ্টি হলো 45। শেষ 3টির সমষ্টি কত হবে? শেষ 3টির সমষ্টি সমান হবে কত না 3 × 16, কারণ শেষ 3টির গড় 16 আছে, 16 × 3 = 48। এই গেছে প্রথম 3টি এবং শেষ 3টি। এইবারে এইগুলো যদি আমরা প্রথম 3টি যদি আমরা ধরে নেই, এরকম প্রথম 3টে হচ্ছে, এখানে মোট কটা আছে? 4টা, তাহলে x y z w এই 4টা আছে। ধরো এটা বুঝতে সুবিধার জন্য আমি বলছি। তাহলে x + y + z সমান হচ্ছে 45। আচ্ছা, শেষ 3টি হচ্ছে y + z + w সমান হচ্ছে 48।
তো এই 48 থেকে যদি 45, এইটা থেকে যদি এটা বিয়োগ করি, এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে প্রথমে উপরে এটা লিখব, তাহলে উপরে আগে এটা লিখি, তাহলে প্লাস মাইনাস বুঝতে অসুবিধা হতে পারে। এইটা তারপরে লিখব কত না এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত 45। এবার এই দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, সাইনের পরিবর্তন হবে, যেগুলো নিচে থাকবে তার সাইনের পরিবর্তন হবে নিয়ম অনুসারে। তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে জেড মাইনাস ডব্লিউ যেটা হবে কত, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে 3। জেড মাইনাস ডব্লিউ মানে জেডটা কোনটা, এই ডব্লিউ মাইনাস জেড, সরি ডব্লিউ মাইনাস জেড, ডব্লিউ হচ্ছে শেষ আর জেড হচ্ছে প্রথম। এখানে শেষ সংখ্যাটা আছে 19, তাহলে প্রথমটা কত হবে, তাহলে 19 মাইনাস প্রথম সমান হচ্ছে 3। সেক্ষেত্রে আমরা প্রথম সমান কত পাবো, অতএব প্রথম সমান পাবো কত না 19 মাইনাস 3 সমান হচ্ছে 16 হবে অ্যান্সার। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ধরনের আলাদা আলাদা করে এক্স ওয়াই জেড ডব্লিউ দিয়ে বোঝালাম, তাতে করে সুবিধা, এতে বুঝতে সুবিধা হলো। যদি আমরা এইভাবে প্রথম শেষ দেওয়া থাকে, সেইভাবে এইভাবে আমরা ধরে নিতে পারি যে মাঝেরগুলো সব কেটে যাবে। যদি বিয়োগ করি প্রথম 100টা, যদি ধরো 100টা থাকে, তাহলে এরকমই থাকে যে প্রথম 99টা শেষ 99টা, তাহলে আলটিমেট আমরা বিয়োগ করলে শেষ থেকে প্রথম যদি বিয়োগ করি, শেষটা মাইনাস প্রথমের প্রথমটা, তো এই শেষটা মাইনাস প্রথমটা সমান যেটা বিয়োগফল হবে সেটা। এবারে শেষ আর প্রথমের মধ্যে একটা দেওয়া থাকলে ওটাকে বসিয়ে আমরা বাকিটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের 16 অ্যান্সার। নেক্সট অঙ্ক চলে যে, নেক্সট অঙ্ক যেটা বলেছে যে প্রথম 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের গড় কত হবে। তো আমরা যেটা সূত্রে বলেছিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এই প্রথম থাকলে কিন্তু সূত্রগুলো সবসময় আমরা ব্যবহার করব। স্বাভাবিক সংখ্যার বর্গের গড় যেটা ছিল সেটা হচ্ছে কত, n+1 ইন্টু 2n+1 বাই 6। তো সেক্ষেত্রে আমরা এখানেও ওই একই সূত্র ব্যবহার করব, যেটা হচ্ছে n+1 মানে 4, এখানে n হচ্ছে 4, 4টি সংখ্যার বলেছে, প্রথম 4টি সংখ্যার বর্গের গড়। তো n+1 মানে এটা, তারপর 2n+1, 2n মানে হবে 8+1 বাই 6, 5 ইন্টু 9 বাই 6, 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে 9, 3 2 6, 5 3 15 বাই 2 মানে হচ্ছে 7.5। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাতে যদি সূত্র মনে না থাকে, সূত্রটা ছিল n+1 ইন্টু 2n+1 বাই 6, এটা বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি। তো সূত্র যদি না মনে থাকে, আমি 4টা সংখ্যা, এখানে যেহেতু সংখ্যাটা কম বলেছে আমরা এমনিই ক্যালকুলেশন করে লিখে নিতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এটা 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 বাই 4, তার মানে কত হবে, এটা 25, 25 5, সরি একটু ভুল হলো, এটা সমান হচ্ছে 20 না 30, সরি 30 বাই 4, 30 বাই 4, 7 4 28 তো 5, মানে একই হচ্ছে। তাহলে এটা আমরা এইভাবেও করতে পারি সূত্র প্রয়োগ করে, কিংবা এমনি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি। যেহেতু সংখ্যার পরিমাণটা কম আছে, 4টা সংখ্যা দেওয়া আছে, এটা যদি বেশি থাকতো, 10টা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করতে আমাদের অনেক সময় চলে যেত, সেক্ষেত্রে সূত্রটা প্রয়োজন ছিল। সেই জন্য বেটার হয় সূত্র যদি মনে রাখা যায়, যদি না হয় তাহলে এমনি আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। আজকের শেষ অঙ্ক 15 দাগের অঙ্ক, এটা একটু অন্য ধরনের অঙ্ক, এটা দশমিকের অঙ্ক। তো এখানে বলেছে 1.11 0.01 0.101 আর 0.001 এবং 0.11। তো এই যে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যার গড় কত হবে। তো এই ক্ষেত্রে আমরা এই 5টা সংখ্যার যোগফল আগে করে নেব, সেখান থেকে আমরা তাকে 5 দিয়ে ভাগ করব। এর যোগ করতে গেলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই ধরনের সংখ্যা যদি যোগ করি, এই দশমিকের সংখ্যা, এখানে কিন্তু দশমিকটা একই জায়গায় রেখে আমরা প্রথমে সংখ্যাটা পরপর উপরে নিচে লিখে যাব। এই উপরে নিচে রেখে ক্যালকুলেশন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং সেটাতে নির্ভুল ক্যালকুলেশন খুব সহজে পাওয়া যাবে। সেই জন্য এইভাবে লিখে আমরা পজিশন ওয়াইজ লিখে আমরা এটার ক্যালকুলেশন করব, যাতে করে ক্যালকুলেশন করতে সুবিধা।
এইভাবে আমরা একবারে প্রাথমিক ভাবেই যেটা আমরা প্রাথমিকে করেছি সেই রকমভাবেই করবো। এটা দুটো যোগ করলে 2 হবে, আর এটা 1 2 3, এখানে 3 হচ্ছে, 1 2 3, এখানেও 3 হচ্ছে দশমিক, আর এখানে 1 থাকছে। তাহলে এদের যোগফল হচ্ছে কত? 1.332। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, সেখান থেকে আমরা গড় পাবো। একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে প্রথম ভাগ যাচ্ছে না, 0 হবে। 13 থাকছে, 5 2 10, তারপরে থাকছে 33, 6 5 30, তারপরে থাকছে 32, 6 5 30, 4। তো এটাই হবে আমাদের এর উত্তর। তাহলে এখানে দেখে নেই এর কোন অপশানটা কারেক্ট অপশান। প্রথমের এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে আশা করি এই ধরনের অঙ্কগুলো করলে কিন্তু এইভাবেই পরপর লিখে ক্যালকুলেশন করতে হবে। এখানে যদি আমি পাশাপাশি লিখি সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল আছে। সেই জন্য দশমিককে একটা জায়গায় রেখে সেইভাবে তার অবস্থান ওয়াইজ লিখে সেইভাবে আমরা যোগ করব, খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। এখানে আমরা আলোচনা করলাম যে এই গড় চ্যাপ্টারের সমস্ত ধরনের থিওরি, যেগুলো ওই চ্যাপ্টারের মধ্যে যেগুলো মনে রাখতে হবে সেই জিনিসগুলো, এবং তার সম্ভাব্য যে অঙ্কগুলো। আশা করি কিন্তু এইগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্কের সমস্যা হবে না এবং এর মধ্যেই অঙ্কগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সেই সঙ্গে বলবো যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই এই ভিডিওটি দেখতে থাকো। এই অঙ্কগুলো কিন্তু সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চলতি যে পরীক্ষাগুলো হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার প্রাইমারি, এবং তাদের জন্য স্পেশালি এই সিরিজটা বানানো। তো যারা যারা ওই ধরনের পরীক্ষা দিচ্ছ তারা যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে, সঙ্গে সঙ্গে পুরনো যে সিরিজ সেটাও চলতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।